এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ভাটিপুর নামের একটা এরিয়া। সেখানে থাকতো একজন পুলিশ ইন্সপেক্টর, যার নাম ছিল ধ্যান সিং। ধ্যান সিং ভাটিপুর থানায় কাজ করত। থানা থেকে কয়েক কিলোমিটার দূরেই ছিল তার দুতলা বাড়ি। বাড়িতে ছিল তার স্ত্রী জ্যোতি রাঠোর আর তার দুই সন্তান, যতীন আর নিতিন। নিতিনের বয়স 1.5 বছর আর যে বড় যতীন, তার বয়স হচ্ছে 4 বছর। এই ছিল তাদের সুখের সংসার। সংসারে টাকা পয়সার কোনো অভাব ছিল না। তো সারাদিন জ্যোতি একাই থাকতো। ছোট বাচ্চার কাজকর্ম আর সংসারের কাজ করার পর তার অনেক সময় তার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে সে একটা গ্রসারি শপ চালাতো। তো সেই দোকানে বেশ ঠিকঠাক বিক্রিও হতো, লোকজন আসতো, কথা বলতো, সময় কেটে যেত। ঘটনার দিন 2023-এর এপ্রিল মাসে জ্যোতি আর ধ্যান সিংয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তারা একটা ছোট্ট পার্টি আর পুজোর আয়োজন করেছিল। বাইরে থেকে অনেক লোকজন এসেছিল। আমন্ত্রিত লোকজনেরা বাড়িতে আছে। এমন সময় জ্যোতি নিজের ওপর তলায় যায়। হঠাৎ করে খুব জোরে একটা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যায়। সেই অনুষ্ঠানে যে লোকজনেরা, আত্মীয় স্বজনরা ছিল, সবাই ছুটে সেদিকে যায়। দেখতে পায় যে ধ্যান সিংয়ের যে 4 বছরের ছেলে যতীন, সে ছাদ থেকে পড়ে গেছে, মাথায় আঘাত লেগেছে। তাড়াতাড়ি লোকজনেরা তাকে নিয়ে স্থানীয় একটা বেসরকারি হসপিটালে যায়। হসপিটালে কিছুক্ষণ মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার পরে ছোট্ট 4 বছরের যতীন মারা যায়। সে মারা যাওয়ার পরেই তার মা পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় বলতে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সে কথা বলা ছেড়ে দেয়। সে সারাক্ষণ চুপচাপ বসে থাকতো আর সারা রাত ভুল বকতো। ছেলেকে হারিয়ে মা ঠিক যেন একটা মানসিক রোগী হয়ে দাঁড়িয়েছিল। ধ্যান সিং, সেও ছেলেকে হারিয়েছিল। এদিকে বউয়ের শরীর অতিরিক্ত খারাপ। ধ্যান সিং বুঝতে পারছিল না যে কি করবে। কিন্তু ধ্যান সিং একজন সরকারি কর্মী, তাকে অফিস যেতেই হবে। 2 মাস কিন্তু এইভাবেই কাটে। ধ্যান সিং একদম একা রাখতো না নিজের স্ত্রীকে। সবসময় কোনো আত্মীয় স্বজন, কোনো প্রতিবেশীকে তার সাথে বসিয়ে রাখা হতো। 2 মাস পরে ধ্যান সিং অফিস যাওয়া শুরু করেছিল। সে নিজের ডিউটিতে আছে। হঠাৎ করে তার স্ত্রী জ্যোতি রাঠোর কল করেছিল ধ্যান সিংকে। ধ্যান সিং কল রিসিভ করে। জ্যোতি অপর প্রান্ত থেকে তার হাজব্যান্ডকে বলে যে যতীনকে, মানে 4 বছরের ছেলেকে, ছাদ থেকে আমি ফেলে দিয়েছিলাম। এবার ধ্যান সিংয়ের মনে হয় যে তার স্ত্রী এইভাবে কথা বলছে কেন। সে তো বাচ্চাটা মারা যাওয়ার পরে একরকম পাগলই হয়ে গেছে, কিন্তু পাগলামোটা এত বেড়ে গেছে যে সে বলছে সে ফেলে দিয়েছে। ধ্যান সিং সঙ্গে সঙ্গে অফিসে সবাইকে বলে যে আমার বাড়িতে খুব এমার্জেন্সি দরকার, আমি যাচ্ছি। সে চলে যায় বাড়িতে। বাড়ি গিয়ে স্ত্রীকে সামনে বসায়, বসিয়ে আবারও জিজ্ঞেস করে যে এইরকম ভুলভাল কথা কেন বলছো, কি হয়েছে। জ্যোতি রাঠোর একই রকমভাবে সেই একই কথা বলে যে আমার আশেপাশে কোনো আত্মা ঘোরাঘুরি করে। সে আমাকে বলেছিল যে বাচ্চাটাকে ফেলে দাও, আমি ফেলেও দিয়েছিলাম। সে কিন্তু বলেছিল বাচ্চার চোট লাগবে না, কিন্তু বাচ্চার চোটও লেগেছে, বাচ্চা মারাও গেছে। আমি একদম শান্তি পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার বাচ্চার আত্মা শান্তি পাচ্ছে না, কারণ আমার বাচ্চার অপরাধী আমি। আমাকে যতক্ষণ না শাস্তি দেওয়া হবে আমার বাচ্চার আত্মা শান্তি পাবে না। কথাগুলো যখন জ্যোতি নিজের হাজব্যান্ড ধ্যান সিংকে বলছিল, ধ্যান সিং যেহেতু একজন পুলিশ কর্মী, তো সে জানে যে কিভাবে পুলিশরা কোনো অপরাধীর সাথে কথা বলে। তো সে সেইভাবেই কথাও বলে, আর কথা বলার সময় পুরো ব্যাপারটাকে ভিডিও রেকর্ডিং করে রাখে। সে পুলিশ স্টেশনে যায়, নিজের যে সিনিয়র অফিসার তাকে সেই ভিডিওটা দেখায়। দেখাবার পরে পুলিশ টিমের যেটা কাজ সেই মুহূর্তের, তো সেটাই করা হয়। জ্যোতিকে অ্যারেস্ট করে পুলিশ টিম।
জ্যোতিকে রেখে দেওয়া হয় জেলে। জেলে যখন জ্যোতি ছিল, জেলের যে আরও অন্যান্য কয়েদিরা সবাই কমপ্লেন করেছিল যে জ্যোতি সারা রাত তাদেরকে ঘুমোতে দেয়নি, সে সারা রাত ভুলভাল কথা বলছে। সে বারবার বলছে যে সে নিজেই নিজের ছেলেকে মেরে ফেলেছে, কারণ কোনো একটা আত্মা নাকি তাকে বলছিল এরকম করতে, তাই সে করে ফেলেছে। তার ছেলে এখনও শান্তি পাচ্ছে না, তো কিছুতেই তাকে ঘুম পাড়ানো যাচ্ছে না, সে পাগলের মতো চিৎকার করছে, কাঁদছে। এই ব্যাপারটা হওয়ার পরে পুলিশ টিম তার কাছে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন দেখা যায় সে ঠিকঠাক কিছু উত্তর দিতে পারছে না। ঠিক যেন পাগলের সাথে কথা বললে যেমন হয় তেমনভাবেই সে কথাগুলো বলছিল, কিন্তু বারবার সে বলছিল যে সে নিজের যতীনকে নিজে হাতে ছাদ থেকে ফেলে দিয়েছে। পুলিশ টিম তার কাছে প্রপার কোনো উত্তর পাচ্ছিল না, সেই জন্য পুলিশ টিম ঠিক করে যে এবার একটা তদন্ত করে দেখা হোক। তদন্তের শুরুটা হয়েছিল কল ডিটেল চেক করা দিয়ে। কল ডিটেল চেক করা হয়েছিল জ্যোতি রাঠোর, যে পড়ে গেছিল সেই বাচ্চার মায়ের। কল ডিটেলে আশ্চর্যজনকভাবে একটা নম্বর, যেটার ব্যাপারে কখনো কেউ জানতো না, না কোনো প্রতিবেশী, না কোনো আত্মীয়, না ধ্যান সিং জানতো বা না তাদের কোনো সন্দেহ ছিল কোনো দিন জ্যোতি রাঠোরের ওপর। একটা ফোন নাম্বার দেখা যায় যেটাতে প্রায় 2 বছর ধরে লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হয়, এমনকি দিনে 20 বার 30 বার করেও কথা হয়। এই নম্বরটা কার? নম্বরটা ছিল উদয় ইন্দোলিয়া নামের এক ভদ্রলোকের। এবার বলি ভদ্রলোকটা কে। জ্যোতিদের যে পাশের বাড়ি, তাদের বাড়ির মেয়ের হাজব্যান্ড, মানে পাশের বাড়ির জামাই ছিল উদয় ইন্দোলিয়া। তাদের প্রথম যে আলাপ সেটা হয়েছিল, জামাই বাড়িতে এসছে, পাশের বাড়িতে একটা দোকান রয়েছে, সেই দোকানে সে কোনো জিনিস কিনতে গেছিল, তো পাশের বাড়ির ভদ্রমহিলার সাথে প্রতিবেশীর জামাইয়ের আলাপ হয়েছিল। প্রথমে আলাপ, হালকা কথাবার্তা। সে মাঝে মাঝেই শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়িতে এলেই সময় কাটাবার জন্য পাশের বাড়িতেই দোকান রয়েছে, দোকানের সামনে একটা চেয়ার পাতা থাকে, সেখানে গিয়ে সে গল্প করে। সে একা নয়, আরও অনেকেই থাকে সেখানে, পাড়ার কিছু লোকজন সেখানে জিনিস কিনতে যায়, অনেক মহিলারাও যায়, সবার সাথে কথাবার্তা বলে পাশের বাড়ির জামাই, সময়টা কেটে যায়। তারপরে হয়েছিল তাদের ফোন নাম্বারের আদান প্রদান। তারপরে দুজনের মধ্যে একটা অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল, তবে কেউ সন্দেহ করেনি, কারণ দুটো পাশাপাশি বাড়ি। ঘটনার দিন, যেদিন জ্যোতি রাঠোর আর ধ্যান সিংয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, বাড়িতে পার্টি হচ্ছে, জ্যোতি খুব সুন্দরভাবে সেজেছে, নতুন শাড়ি পরেছে, নানা রকম গয়না ইত্যাদি পরেছে। তো সে সাজগোজের পর নিজের পাশের বাড়ির যে প্রেমিক, তাকে নিজের সাজটা দেখাবার জন্য নিজের 2 তলার ছাদে উঠেছে। জ্যোতির বাড়ির ছাদ একদম গায়ে লাগানো তাদের পাশের বাড়ির ছাদ, এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়া যায়। জ্যোতির সাথে আগেই ফোন কলে কথা হয়ে গেছিল পাশের বাড়ির জামাইয়ের, তো সেও ছাদে অপেক্ষা করছিল। জ্যোতিকে ছাদে দেখে সে নিজেদের ছাদ থেকে জ্যোতির ছাদে চলে এসেছিল। তারা দুজন ঘনিষ্ঠ অবস্থায় দাঁড়িয়ে আছে, এরকম তারা হামেশাই করে থাকে। রাতের অন্ধকার, এদিকে জ্যোতির যে 4 বছরের ছেলে যতীন, সে পেছন পেছন মা মা করে খুঁজতে খুঁজতে কখন যে জ্যোতি আর উদয়ের কাছে সামনে এসে দাঁড়িয়েছে তারা খেয়ালই করেনি। জ্যোতি হঠাৎ করে পাশেই ছেলেকে দেখে অবাক হয়ে যায়, সে চমকে ওঠে, সে বুঝতে পারে না যে কি করব, কিচ্ছু ভাবে না, বা সামনে যে মানুষটা তার রয়েছে উদয়, তার সাথেও কোনো আলোচনা করে না। সে ওই বাচ্চাটাকে ধরে নিচে ফেলে দেয়, বাচ্চাটা মারা যায়। কিন্তু বাচ্চাটা মারা যাওয়ার পর থেকেই জ্যোতি নিজেকে ক্ষমা করতে পারেনি। শুধু তাই নয়, জ্যোতি মানসিক রোগী হয়ে দাঁড়িয়েছিল। জ্যোতি নিজের ছেলেকে মেরে ফেলেছিল, সেই অপরাধে
সে এখনও পুলিশ কাস্টাডিতে রয়েছে। জ্যোতির ট্রিটমেন্ট চলছে মানসিক হসপিটালে। আর জ্যোতির যে প্রেমিক তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, বর্তমানে সেও কিন্তু জেলেই রয়েছে। জ্যোতির আর উদয়ের দুজনেরই বিচার চলছে। জ্যোতির হয়তো আজীবন কারাদণ্ড হবে, তবে উদয়ের হবে না, কারণ উদয় একটা অবৈধ সম্পর্কে অবশ্যই ছিল, তবে বাচ্চাটাকে মারাতে তার কোনো হাত ছিল না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই নিজেদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।